Please take us for 1 minute. আপনারা নিজের চোখেই দেখলেন যে বিতর্ক বিবাদ তো থাকেই রাজনৈতিক দলের পরস্পরের মধ্যে, কিন্তু আজকের ঘটনাটা জম্মু কাশ্মীর বিধানসভার আজকের অধিবেশনের দ্বিতীয় দিন, তার চিত্র সরাসরি দুই পক্ষের মধ্যে হাতাহাতি ধস্তাধস্তিতে চলে গেল। এমন শেষ পর্যন্ত স্পিকারকে মার্শাল নামাতে হলো। মার্শালরা এসে সেই সমস্ত বিধায়ক যারা নিজেদের মধ্যে শুধু বিবাদ বিতর্ক নয় হাতাহাতি ধস্তাধস্তি করছিলেন তাদেরকে বার করে দিলেন বিধানসভা থেকে। কিছুক্ষণ সময়ের জন্য, 8 ঘন্টার জন্য বিধানসভার অধিবেশন মুলতবি করতে হলো। এবার ইস্যুটা কি? একেবারেই পুরনো ইস্যু, 370 ধারা। একদম ভারতের সংবিধানে ভারতবর্ষ স্বাধীন হওয়ার পর থেকে কাশ্মীর যবে থেকে ভারতের অঙ্গরাজ্য হয়েছে, কাশ্মীরের জন্য একটা আলাদা বিশেষ ক্ষমতা যেটা ভারতের সংবিধানে দেওয়া ছিল, 370 ধারা। সেখানে কাশ্মীরের আলাদা পতাকা থাকবে, আলাদা সংবিধান থাকবে, কাশ্মীরের মানুষরা আলাদা সুবিধা পাবে, ইত্যাদি ইত্যাদি, যেটা প্রথম থেকে জনসংঘ, হিন্দু মহাসভা এবং 1980 সালে বিজেপির জন্মলগ্ন থেকে প্রত্যেকটা ইস্তাহারে বিজেপির এজেন্ডা ছিল কাশ্মীর থেকে 370 ধারা বিলোপ করতে হবে। সেই এজেন্ডা তাদের আগে থেকেই ছিল, রাম মন্দির তৈরি হওয়ার পাশাপাশি। 2014 সালে নরেন্দ্র মোদী আসেন, তখনও হয়নি। 2019 সালে যখন দ্বিতীয়বার নরেন্দ্র মোদীর সরকার আসে, 2019-এর আগস্ট মাসে, 5ই আগস্ট, আমার দিনটা এখনও মনে আছে, সংসদে সেদিন আমি উপস্থিত ছিলাম লোকসভায়, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ জম্মু কাশ্মীরকে দুটো কেন্দ্রশাসিত অঞ্চলে ভাগ করে দেন, একদিকে জম্মু কাশ্মীর এবং অন্যদিকে লাদাখ। পূর্ণ রাজ্যের স্বীকৃতি হারিয়ে যায় এবং তার পাশাপাশি 370 ধারা বিলুপ্ত হয়ে যায়। তারপর থেকে একাধিক আন্দোলন কাশ্মীরের মাটিতে তো হয়েছেই, বিরোধী শিবিরের পক্ষ থেকে সুপ্রিম কোর্টে মামলা হয়েছে। অবশেষে এবং এই সুপ্রিম কোর্টের নির্দেশে এই বছরেই সেপ্টেম্বর মাসে নির্বাচন হয় জম্মু কাশ্মীরে। যদিও পূর্ণ রাজ্যের মর্যাদা এখনও ফেরানো হয়নি, কিন্তু বিধানসভা নির্বাচন হয়েছে এবং সেই বিধানসভা নির্বাচনে বিরোধী জোট, ইন্ডিয়া জোট, ন্যাশনাল কনফারেন্স, কংগ্রেস, বাম দলেরা তারা ক্ষমতায় এসেছে। ওমর আবদুল্লাহ মুখ্যমন্ত্রী হয়েছেন এবং এই নির্বাচনে ক্ষেত্রে রাজনৈতিক এজেন্ডা একেবারে প্রথমেই ছিল পূর্ণ রাজ্যের মর্যাদা বা স্বীকৃতি ফিরিয়ে আনা, পাশাপাশি 370 ধারা যেটা বিলুপ্ত করেছে কেন্দ্র সরকার সেটাকে ফিরিয়ে আনা। এইবার সেইটা নিয়ে এই গতকাল থেকে, সোমবার থেকে যখন অধিবেশন শুরু হলো, অধিবেশন সরগরম এবং আজকের চিত্রটা আপনারা দেখলেন সরাসরি হাতাহাতি। আমরা সরাসরি চলে যাব অনলাইনে, আমাদের সঙ্গে রাজনৈতিক বিশ্লেষক রয়েছেন দেবাশিস ঘোষ, তার সঙ্গে গোটা বিষয়টা নিয়ে আলোচনায়। দেবাশিস বাবু, আপনি কি শুনতে পাচ্ছেন? হ্যাঁ, শুনতে পাচ্ছি। দেবাশিস বাবু, সহজ সরল যেটা প্রশ্ন, যে 370 ধারা বিলুপ্ত করা এটা একটা এজেন্ডা ছিল, কিন্তু বিলুপ্ত হয়ে গেছে। লোকসভায় সংখ্যাগরিষ্ঠতায় সেটা পাশ হয়ে গেছে। সুপ্রিম কোর্টে মামলা হয়েছিল, সুপ্রিম কোর্ট বলেছে আমরা এই বিষয়ে আপাতত কোনো হস্তক্ষেপ করব না, সেটা আইনসভা, সংসদকেই যা করার করতে হবে। কিন্তু নতুন মুখ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব নিয়েছেন, বিধানসভায় হাতাহাতি মারামারি। আদৌ কি এটাকে ফিরিয়ে আনা, মানে বাস্তবায়িত করা কি আদৌ সম্ভব, মানে সাংবিধানিকভাবে নাকি এটাও এখনও একটা রাজনৈতিক এজেন্ডা হিসেবেই চলবে? সহজ কথায় যদি একটু বুঝতে চাই আপনার কাছ থেকে। না, মানে আমি প্রথমে বলি যে যেটা ঘটনাটা ঘটেছে সেটা নিন্দনীয়। কারণ বিধানসভাতে তো এরকম যারা যাচ্ছেন মেম্বার অফ পার্লামেন্ট, মানে যারা আছেন লেজিসলেটিভ অ্যাসেম্বলি, তাদের তো একটু সেই ম্যাচুরিটি দেখানো দরকার। একটা বিতর্ক হতে পারে, ডিবেট হতে পারে, কিন্তু সেটা এরম জায়গায় যাবে না। কারণ মাথায় রাখতে হবে এটা সমস্ত মানুষ দেখেন এবং এতে আরো উত্তেজনা বাড়ার সম্ভাবনা আছে। যদি কাশ্মীরকে আরো শান্ত রাখতে হয়, তাহলে যারা নেতৃস্থানীয় জায়গায় রয়েছেন এবং এমএলএ হিসেবে ইলেক্টেড হয়ে এসেছেন, তাদের এইটুকু দেখাতে হবে যাতে আমাদের কোনোভাবে কাশ্মীর উত্তপ্ত না হয়ে যায়। এবার আসি প্রশ্নটায়, যে এটা সাংবিধানিকভাবে সম্ভব কিনা। দেখুন, এটা যদি সাংবিধানিকভাবে যদি 370-কে নিয়ে আসা, মানে বিলুপ্ত করা যায়, তাহলে এটাকে আবার তুলে আনাটা কোথায় খুব সমস্যার কারণ নয়। কিন্তু প্রোভাইডেড সেখানে দেখতে হবে যে কি মেজরিটি আসে, কারা ভোট দিচ্ছে, দুটো আইনসভা এটা পাস করানো যাচ্ছে কি যাচ্ছে না, ইত্যাদি ইত্যাদি। এখন প্রশ্নটা হচ্ছে, যখন 370 বিলুপ্ত হয়েছিল, মানে যে সময়টা, সেটা 2019 সাল যদি আমি খুব ভুল না করি, এবং সেই সময় থেকে 2019 সালের 5ই আগস্ট, ঠিক সেই এখন 2024, এখন কিন্তু একটু রাজনৈতিক ইকুয়েশনটা চেঞ্জ হয়ে গেছে। মানে
যে 330-এর একটা দপদপানি বিজেপি ছিল এবং সেই জায়গা থেকে যেভাবে বিলুপ্তটা হয়েছিল, আমি আমার ব্যক্তিগত অভিজ্ঞতা দিয়ে বলতে পারি সেখানকার মানুষ কিন্তু সেটাকে ভালোভাবে মেনে নিতে পারেনি। এবং আমি আপনাকে একটা উদাহরণ দিয়ে বলছি খুব সহজ ভাষায়, মানে আমার ওখানে একজন আছেন যার সাথে আমার মানে আমি হোটেলে বসে সেই সময় আমি অ্যাক্সিডেন্টালি ওখানে আটকে পড়েছিলাম, আমি জানতাম না যে 370 হবে, আমি কাজে গেছিলাম, তো আমি আটকে পড়েছিলাম হোটেলে। তো আমাকে তারা বারবার দেখতে আসছিল যে আমি সব ঠিক আছে কিনা ইত্যাদি ইত্যাদি। তো তখন আমি জিজ্ঞেস করেছিলাম যে ওদের ওখানে তো কানাল বলে আমাদের যেমন কাঠা বিক্রি হয়, ওখানে তো ওখানে কি কাঠা বলে না কানাল বলে। সেই কানাল আমি বলেছিলাম এবার তো তোমাদের খুব ভালো হলো, তোমরা তো এবার সবাইকে জমি বিক্রি করতে পারবে, এতদিন তো বিক্রি করতে পারতে না, তাই তো তোমরা প্রচুর টাকা পয়সা লাভ করবে। তো তখনও আমাকে বলেছিল যে স্যার একটা কথা বলুন, আপনার বাড়িটা ধরুন আপনার, সেই বাড়িতে আপনি থাকছেন, হঠাৎ করে আমি বা কেউ গিয়ে বললো দাদা খুব ভালো হয়েছে, আপনি এতদিন আছেন খুব ভালো হয়েছে, এবার থেকে আমিও বাড়িতে থাকবো এবং আমি সেগুলো মেনটেন করব, আপনি কি অ্যালাউ করবেন নাকি অ্যালাউ করবেন? মানে এই যে বক্তব্যটা, এটা কিন্তু ও শুধু বলেছে তা নয়, ওখানকার যে জনমানুষ তাদের কাছেও কিন্তু এই জিনিসটা রয়েছে। আমার মনে হয় যদি 370 ধারা বিলুপ্ত করতেও হতো তাহলে সেটা নিয়ে একটু আলোচনা করার দরকার ছিল, সচেতনতা জাগাবার দরকার ছিল। যেভাবে হঠাৎ করে হয়ে গেছে, মানে উপত্যকার মানুষ যারা এতদিন ভোগ করতেন তাদের মতামতটা নেওয়ার প্রয়োজন ছিল, তাদের সঙ্গে আলোচনা করার কথা ছিল। একতরফা সংসদে সংখ্যাগরিষ্ঠতা আছে বলে বিল পেশ করে নয়, তাই তো বলতে চাইছেন? এই যে একতরফা সংসদে বিলটা পেশ হয়ে গিয়ে বেরিয়ে গেল, এবং আজকে তো কিন্তু যেহেতু জম্মু কাশ্মীরের আপনি জানেন যে বিজেপি এখন মানে বিরোধী জায়গায় রয়েছে ওখানে, তো এখন তো ওরা সুযোগ পেয়েছে, ওরা তো সেই কথাটাই বারবার বলার চেষ্টা করছে যতক্ষণ না আমাদের 370 ধারাটা আবার রিভোভ করা হবে ততক্ষণ আমরা ফাংশন করতে দেবো না অ্যাসেম্বলিকে। মানে তার মানে কি হলো, আবার সেই একটা মানে অস্থির অবস্থা তৈরি হতে চলেছে। মানে এই জায়গাটা কিন্তু আমার মনে হচ্ছে যে এই জায়গাটা রয়েছে, কারণ এখন ওরা সুযোগ পেয়ে গেছে, কারণ এখন বিজেপি একটু ব্যাকফুটে। মানে 2019 সালে বিজেপির যে কন্ডিশনটা ছিল, আজকে বিজেপি তো সেই কন্ডিশনটা নেই, কারণ বিজেপিকে এখন এনডিএ কে নিয়ে সরকার করতে হচ্ছে, নির্ভরশীল সরকার, আত্মনির্ভরশীল নয়, এখন নির্ভরশীল সরকার, নির্ভরশীল সরকার। অতএব সেখানে সেই জায়গায় দাঁড়িয়ে এই চাপটা ওরা মনে করেছে দিস দ্য রাইট টাইম টু গিভ ইট, এই প্রেশারটা দেওয়ার জন্য। আমার মনে হয় এইটার মেইন কারণ এটা। দেবাশিস বাবু, আপনি আমাদের সঙ্গে থাকুন, আপনার কথা সূত্র ধরেই আমি আগে দুটো প্রতিক্রিয়া শোনাতে চাই। একদম বিধানসভায় আজকে যে হাতাহাতি ধস্তাধস্তি, অবশ্য যদিও সেগুলো আমরা আমাদের রাজ্যেও দেখতে অভ্যস্ত, বিধানসভা ভাঙচুর পর্যন্ত হয়েছে একটা সময়, যাই হোক সে বিষয়ে যাচ্ছি না। সেখানে বিরোধী শিবির এবং সরকার শিবির দুই বিধায়ক, একজন পক্ষে একজন বিপক্ষে, হাতাহাতির সঙ্গেও যারা সেই সময় বিধানসভায় ছিলেন, সেই দুই পক্ষের দুই শিবিরের বিধায়ক, একজন সিপিআইয়ের একজন বিজেপির, তাদের প্রতিক্রিয়া আগে আপনাকেও এবং দর্শকদের যারা নেশন টাইম দেখছেন তাদের শোনাবো, এবং তারপরই এই যে রাজনৈতিক চাপানুতো চলতে থাকবেই কি না সেই বিষয়ে আপনার সঙ্গে আসবো। আগে শুনে নেব এই দুই বিধায়কের, দুই শিবিরের দুই বিধায়কের প্রতিক্রিয়া। हंगामा हुआ बीजेपी की तरफ से, ऐसा नहीं होना चाहिए था, क्योंकि हमें चुना गया है सीरियस डिबेट करने के लिए, आवाम के इश्यूज को उठाने के लिए, और नुकसान रहा हमारे लिए कि हम डिबेट न कर पाए और आवाम की उम्मीदों पर पूरा न उतरे। ये मेरी नजर में अफसोसनाक है। जम्मू कश्मीर की नई सरकार जो नेशनल कॉन्फ्रेंस और कांग्रेस की सरकार है, ये देशद्रोही एजेंडे पर काम कर रही है। कांग्रेस और नेशनल कॉन्फ्रेंस की सरकार ने जम्मू कश्मीर में पाकिस्तान के एजेंडे पर काम करना शुरू किया है। आतंकवादियों और अलगाववादियों के एजेंडे को आगे बढ़ाने की साजिश और कोशिश कांग्रेस और नेशनल कॉन्फ्रेंस ने की है, जिसका जबरदस्त विरोध भारतीय जनता पार्टी ने विधानसभा के अंदर किया है। দেবাশিস বাবু, আপনি যেটা বলছিলেন একেবারেই তাই। একজন বলছে ডিবেট করতে দেওয়া হচ্ছে না, এবং আরেকজন বলছে, মানে বিজেপি বলছে সরাসরি এরা দেশদ্রোহী পাকিস্তানের এজেন্ট হিসেবে কাজ করছে। অর্থাৎ সেই রাজনৈতিক চাপানুতরের বিষয়টা আবার সামনে চলে আসছে 370 ধারাকে নিয়ে। দেবাশিস বাবু, আসলে আমার মনে হয় যে এটাকে মানে যদি এটা আমি জানি না এটা বিজেপি কিভাবে এটাকে ট্যাকল করবে আজকের দিনে, কিন্তু যদি এটা এরকম হয় যেটা বিজেপি যিনি বললেন, যেটা বলছেন যে এটা পাকিস্তান বা অন্য কারো মদত রয়েছে, আমি একটা এখানে আপনাকে আরেকটা ছোট উদাহরণ দিই, যে এই যে বারবার বলা হয় না যে সন্ত্রাসবাদী আতঙ্ক ছড়াচ্ছে,
আমি আমার একদম ব্যক্তিগত অভিজ্ঞতা আছে, আমি আবার সেই জায়গাতে আসি যে কাদেরকে সন্ত্রাসবাদী বলা হচ্ছে। আমি এই প্রশ্নটা অনেকে করেছিলাম যে তোমরা এরকম পাকিস্তানকে মদত করো, তোমরা আর্মিদের উপর অত্যাচার করছো, অথচ তোমরা সন্ত্রাসবাদীদের প্রশ্রয় দাও। ওরা বলছে যে কাদেরকে সন্ত্রাসবাদী বলছেন স্যার? আপনার সামনে দাঁড়িয়ে যদি আপনার মাকে, আপনার ওয়াইফকে বা আপনার মেয়েকে বা আপনার বোনকে যদি কেউ অন্যরকম অত্যাচার করে, তো আপনি তাহলে কি করবেন? আজকে যারা সন্ত্রাসবাদী হয়েছে বা যাদের সন্ত্রাসবাদী তকমা লাগানো হচ্ছে, আপনি খেয়াল করে দেখুন প্রত্যেকের ক্ষেত্রে এটা হয়েছে। আজকে ওদের বক্তব্য এটা, আজকে আর্মিরা আমাদের উপর এসে অত্যাচার করে, আমাদেরকে বিভিন্নভাবে টর্চার করে। সে জায়গায় দাঁড়িয়ে যাদেরকে আপনারা সন্ত্রাসবাদী বলেন তারা আমাদেরকে বাঁচায়। তাই জন্য আমি নিজে এর সঙ্গে পাকিস্তানের কোনো যোগ নেই, এরা আমাদেরই লোক, এবং তাদেরকে কোনো না কোনো ভাবে কোনো সময় আর্মিদের দ্বারা হ্যারাস্ট হতে হয়েছে, তাদের পরিবারকে হ্যারাস্ট হতে হয়েছে বা মরে যেতে হয়েছে। তো সেই জায়গায় দাঁড়িয়ে তারা আজকে এই জায়গায় চলে গেছে। এদেরকে তো আমরা জান দিয়ে হলেও, নিজে না খেয়ে হলেও খাওয়াবো স্যার, কারণ এরা তো আমাদের পরিত্রাতা, এরা তো আমাদেরকে বাঁচাচ্ছে। মানে এই যে বিভেদটা, এই বিভেদটা আমি বলতে বাধ্য হচ্ছি। আগেও যে ধরুন কংগ্রেসের সময়, কংগ্রেস যখন ক্ষমতায় ছিল, কেন্দ্রে ছিল, এই যে কাশ্মীর নিয়ে ইস্যুটাকে অনেকটা জিয়ে রাখা হয়েছিল এবং সমস্যাগুলো সমাধান করা হয়নি। এবং বিজেপিও যেটা করলো এটা হচ্ছে উপর থেকে চাপিয়ে দিল, তার ফলে সমস্যার কিন্তু সমাধান হলো না। যে ক্ষোভ, যে বিক্ষোভ রয়ে গেছে, সেই ক্ষোভ বিক্ষোভটা রয়ে যাচ্ছে। কিন্তু রাজনীতির আঁচে, মানে সেই আগুনের আঁচটা এরা পোয়াতেই থাকছে, সাধারণ মানুষের কিন্তু কোনো উপকার হচ্ছে না। মানে কাশ্মীরের যা আজকে অবস্থা, যেভাবে ট্যুরিজম কাশ্মীর থেকে আমরা ডেভেলপ করতে পারতাম, বা কাশ্মীরের স্পেশাল পাওয়ার বা আপসপা নিয়ে এই যে এতদিনের যে বিক্ষোভ, সেটাও বারবার ফুটে আসছে। কারণ রাজনৈতিক দলগুলো আসলে বাস্তব সমস্যার সমাধান করতে চায় না, তারা রাজনীতির আগুনে রুটি সেঁকতে চায়। একেবারে দেবাশিস বাবু, অনেক ধন্যবাদ। আমাদের সঙ্গে ছিলেন রাজনৈতিক বিশ্লেষক দেবাশিস ঘোষ এবং